নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। আশাপূর্ণা দেবীর উপন্যাস সব সাধক আজ পড়া শুরু করছি। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। পয়সা থাকলে সুন্দরবনের জঙ্গলে কি পাহাড়ের গুহার মধ্যেও আরাম, আয়েশ, সুখ সুবিধে, এক কথায় সর্ববিধ বিলাসিতার আয়োজনই সম্ভব। আর পয়সাওয়ালারা সেই আয়োজন করেই চলেছে অহরহ। পৃথিবীর সর্বত্রই এই লীলা, সকল কালে সকল যুগে। পড়ন্ত বিকেলে কাঁচ ঘেরা বারান্দার ডান লোপিলোপ গদিমোড়া সোফায় বসে সামনের উঁচু নিচু খোয়াইয়ের পথ ধরে এদিকে এগিয়ে আসা মালবাহী মোষের গাড়িগুলোর দিকে তাকিয়ে দেখতে দেখতে কথাগুলো ভাবছিল অনুরাধা। বোঝা যাচ্ছে গাড়িগুলো এই দেউড়ির সামনে এসেই থামবে। নিশ্চয়ই এই প্রাচীন প্রাসাদের কোনো কোনো অংশে আধুনিকে অলঙ্করণের জন্য এইসব মাল মশলা উপকরণ আসছে শহর থেকে। এই তো করে চলেছে সোমশেখর। বিজ্ঞানের বলে কত কি হয়, কিংবা শুধু বিজ্ঞানের বলেই কেন, ভাবল অনুরাধা। কেবলমাত্র ধন বলেই মানুষ সকল যুগে সকল কালে অসম্ভবকে সম্ভব করে আসছে, অসাধ্যকে সাধ্য করে চলেছে। টাকার চাকা পৃথিবীর এক প্রান্ত থেকেও ও প্রান্ত অবধি ছুটোছুটি করে অর্থবানদের জীবনে অর্থের অর্থ এনে দিচ্ছে, তার স্বপ্নকে সফল করে তুলছে, পরিকল্পনাকে রূপ দিয়ে আকাঙ্ক্ষাকে চরিতার্থ করছে। আধুনিক বিজ্ঞানের চিহ্নমাত্রহীন যুগেও পয়সাই মরুভূমিতে গোলাপ বাগ বসিয়েছে, হাজার হাজার ফুট উঁচু পাহাড়ের পাথুরে চূড়োয় বিশাল প্রাসাদ বানিয়েছে, গভীর নদীগর্ভে আকাশ ছোঁয়া দেউল গেঁথেছে। ধনবানদের শৌখিন চিত্তবিলাসের চরিতার্থতার জন্যে পৃথিবীতে যত আয়োজন, সাধারণ মানুষের জীবনযাত্রার প্রয়োজনে তার শতাংশের একাংশও নয়। সেই সুবর্ণ মুদ্রার যুগ থেকে এই কাগজ খণ্ডের যুগ পর্যন্ত একই ঘটনা। মানুষ আর জানোয়ার সমানভাবে মাল বয়ে আসছে যুগ যুগান্তকাল ধরে। এই যুগের দ্রুত জানেরা হয়তো শহুরে মানুষদের দ্রুত সংকল্প সিদ্ধির সুযোগ ঘটাচ্ছে, কিন্তু মানুষ আর জানোয়ারেরা কি তাতে ছুটি পেয়েছে? আজও তো দুর্গম পথে হাতি, উট, গরু, মোষ, ছাগল, ভেড়া, অশ্ব, অশ্বতর, আর ওদেরই সমগোত্র মানুষরা। ওদের সমগোত্ররা ছাড়া কে ওদের পিঠে মাল তুলে দেবে? কে ওদের ক্ষুধা তৃষ্ণার দিকে তাকাবে? আর কারাই বা জল, স্থল, আকাশ সর্ববিধ যানবাহিত মাল খালাস করবে? ধনবলের প্রত্যক্ষ মূর্তিই জনবল। এই উভয়বিধ বলই বিজ্ঞানকে এগিয়ে যেতে সাহায্য করে চলেছে। বিজ্ঞানের যদি বিলোপ ঘটে, এদের বিলোপ ঘটবে না কোনো দিন। মোষের গলায় বাঁধা ঘণ্টার ধ্বনি শুনতে পাচ্ছে অনুরাধা। আগে বহুদূর থেকে একটা অস্ফুট সঙ্গীত ধ্বনির মতো, ক্রমশ ক্লান্ত বৃদ্ধ পুরোহিতের হাতের আরতির ঘণ্টার মতো ধীর মন্থর, ক্রমশ অস্পষ্ট থেকে স্পষ্ট। সূর্য বড় তাড়াতাড়ি আকাশে মেলা রঙিন চাদর গুটিয়ে নিচ্ছেন, কালো ছায়ার আভাস কোণে কোণে। ঠাকুমা এই জন্যেই বলতেন, ভাদরে বেলা আদরে যায়। ভাবল অনুরাধা। বড় ভালো লাগছিল বসে থাকতে। সন্ধ্যা নেমে এলেই উঠে যেতে হবে। ঠাকুর দালানে সন্ধ্যা দেওয়ার ডিউটি অনুরাধারই। 1 মিনিট নড়বড় হবার উপায় নেই। উঠি উঠি করছে অনুরাধা। সোমশেখর এসে দাঁড়ালো। লম্বা চওড়া কর্মবলিষ্ঠ রাজকীয় চেহারা, মাটিতে কোঁচা লুটানো মিহি ধুতি, একপাশে বোতাম লাগানো চিকনের কাজ করা ততোধিক মিহি পাঞ্জাবি, পায়ে হরিণের চামড়ার চটি। সাদা মার্বেল পাথরের মেঝের উপর চটি পড়া পা দুটো একটা শোভা সৃষ্টি করলো। কি এত ভাবছিলে? কাঁচ ঘেরা বারান্দাটার খোলা জানলার উপর ঈষৎ ঝুঁকে দাঁড়িয়ে সোমশেখর বলল, একবার এসে ফিরে গেছি। ফিরে গেছো? ধ্যাৎ, কক্ষনো না। না বললে নাচার। দেখলাম অশোক বনের সীতার মতো মুখ করে আকাশের দিকে তাকিয়ে বসে আছো বাহ্য জ্ঞান রহিত হয়ে, তাই আর ডিস্টার্ব করলাম না। কি আশ্চর্য! সোফা থেকে উঠে দাঁড়ালো অনুরাধা, বলল, কোনো মানে হয় না, ডাকবে তো? ধ্যান ধ্যান মুখ দেখে ডাকতে ইচ্ছে হলো না। কি এত ভাবছিলে? কবিতার লাইন? বিয়ের পর অনুরাধার একখানা কবিতার খাতা আবিষ্কার হওয়ায় ঠাট্টাটা যখন তখনই চালিয়ে যায় সোমশেখর। সেই সূর্যের হালকা সোনালি আলোটুকু চুলে কপালে এসে পড়া সোমশেখরের মুখটা দেখে বুকটা যেন আবেগে ভরে ওঠে। নিজে অনুরাধা কম সুন্দরী নয়, রূপের টিকিটেই তার কলকাতার এক গলির বাড়ি থেকে এই প্রাসাদে প্রমোশন।
তবু ওই রূপবান স্বামীর দিকে তাকালেই তার নিজেকে তুচ্ছ মনে হয়। তবে সেসব তো আর মুখে প্রকাশ করা চলে না, তাই কাছে সরে এসে বলে, মোটেই না। এতক্ষণ যা ভাবছিলাম তা লিখলে মানবিকতা বোধপূর্ণ একখানা প্রবন্ধ হয়ে যেত, বুঝলে মশাই। সেরেছে, হঠাৎ এসব উল্টোপাল্টা বোধবুদ্ধি কেন? তা কি সেই মহান চিন্তা শুনতে পাই না? শোনাতে বসলে চিন্তার সূক্ষ্মতা নষ্ট হয়ে যায়। সোমশেখর হাসল। তবে থাক, আপাতত একটা নিদারুণ স্থূল কথা বলতে এসেছি। 2টো মহিষের গাড়ি এসেছে, তার দুটো 4টে লোক আজকে আর রাতে ফিরতে পারবে না, রাত্রিরে খাবে শোবে। তারপর একটু দুষ্টু হাসি হেসে বলে, অবশ্য শোবার ভাবনাটা আর ভেবে কাজ নেই, শুধু 4টি খেতে দিলেই হবে। দিন দিন খুব অসভ্য হয়ে যাচ্ছ তুমি। কি আশ্চর্য, গরিব মানুষ কটাকে 4টি খেতে দেবার কথা বলছি, তাতে সভ্যতার হানি হলো কিসে? আচ্ছা হয়েছে, খুব চালাক হয়েছ। তার মানে 2টো চার্জশিট তৈরি করা হয়েছে, একটা অসভ্যতা, একটা চালাকি। আমি চললাম, ঠাকুর দালানে যেতে দেরি হয়ে যাচ্ছে। আমি ধরে রেখেছি? সোমশেখর বলল। অনুরাধা ছোট্ট একটি ভ্রুভঙ্গি করল। আবছা আলোয় তেমন দেখা গেল না। সোমশেখর তারপর ওই খোলা জানলাটা টেনে বন্ধ করে দিতে দিতে বলল, মোষওয়ালাদের খাওয়ার কথাটা রজনীকে বললেই হয়ে যেত, তবু তোমায় ব্যস্ত করলাম। রজনীটা কিপটে আছে, বিশেষ করে এইসব লোকেদের ব্যাপারে লক্ষ্য করেছি। অনুরাধা হাসল, বলল, রজনীর মতে যাদের দুবেলা পুরো পেট ভরা ভাত জোটে না, তাদের পক্ষে পেট চিরে ভাত ডাল পাওয়াই যথেষ্ট বিলাসিতা। তার উপর মাছ মাংস দুধ দই জুটলে বাসায় গিয়ে মারা যাবে। অনুরাধা চঞ্চল হচ্ছিল, অথচ এই মনোরম পরিবেশ আর মধুর সান্নিধ্যটুকু ছেড়ে যেতেও ইচ্ছে করছে না। কতটুকুই বা পায় লোকটাকে, কাজের ধান্দাতেই তো ঘুরছে রাত দিন। অনেক সময় রেগে রেগে বলে অনুরাধা, বিয়ের সময় শুনলাম রাজবাড়িতে বিয়ে হচ্ছে, রাজপুত্তর বর। রাজপুত্তর যে রাত দিন কুলি চড়িয়ে বেড়ায় তা জানতাম না। কথাটা সত্যি, রাজবাড়ির রাজাদের ব্যবসা বাণিজ্য আছে 3 পুরুষ ধরে। এখন অবশ্য 3 পুরুষের মধ্যবর্তী পুরুষটি বিগত আছে সোমশেখর, আর আছেন শশীশেখর। শশীশেখরের বয়স 80 ছাড়িয়েছে, কাজেই প্রত্যক্ষভাবে তিনি আর এখন তার চুন আর স্টোন চিপস সাপ্লাইয়ের ব্যবসায় খাটতে পারেন না বালি পাথর কয়লা খনিটার সুখ দুঃখ দেখতে, তবে পরোক্ষে তিনিই চালান। অনুরাধা বলে, দাদু মাথা, তুমি হাত পা। এখন অনুরাধার পরনে রঙিন টাঙ্গাইল শাড়ি, রং মানানো ফুল ভয়েলের ব্লাউজ, লেসের সায়া। তাড়াতাড়ি নেমে গিয়ে এসব বদলে গরদের শাড়ি গরদের সেমিজ পরে ঠাকুর দালানের চলে যেতে হবে। কাজটুকু সামান্য, দুর্গা বেদিতে পঞ্চপ্রদীপটা জেলে দিয়ে শাঁখ বাজানো আর ধুনো দেওয়া, এই মাত্র। কিন্তু আয়োজনটা অসামান্য সময় সাপেক্ষ ব্যাপার। তবু একটু দাঁড়ালো অনুরাধা, বলল, মোষের গাড়িতে এলো কি? মোজাইক টালি, সোমশেখর বলল। দোতলার এদিকের বাথরুমটায় টালি বসাবো, ফাইন একটা টালি চয়েস করেছি। অনুরাধা ঈষৎ গম্ভীর হলো, বলল, বারান্দা ঘিরে যখন অ্যাটাচ বাথরুমটা করালে তখন তো বললে মার্বেল মেঝেটাই যথেষ্ট সুন্দর, আবার এখন কি হলো? মাথায় রং চাপলো, অদ্ভুত সুন্দর ডিজাইন। আচ্ছা, এ নিয়ে পরে কথা হবে বলে তরতরিয়ে নিচে নেমে গেল অনুরাধা শোবার ঘরের ভিতর দিয়ে। এই বারান্দাটা একেবারে শোবার ঘরের নিজস্ব, আলাদা কোনো প্রবেশপথ নেই এর। এটা হালের পুরনো প্রাসাদের গায়ে নতুন সংযোজন, তবে পরিকল্পনাটা অনুরাধার মতো ইচ্ছে মতো বসে থাকার জন্য একটু প্রাইভেসি দরকার। প্রথম বলেছে, তোমাদের বাড়িতে বাবু এটার বড় অভাব, কাজ করবার লোকের সংখ্যা এত বেশি যে নিজেকে প্রায় অবান্তর মনে হয়, আর তাদের গতিবিধি এত অবাধ আড়ষ্ট লাগে। যখন তখন যেখানে সেখানে হুড়হাড় ঢুকে পড়ে, শোবার ঘরে পর্যন্ত। শুনে সোমশেখর চকিত হয়েছিল। কে ঢুকে পড়ে? ওই তো তোমাদের বিধুমুখী সুশীলা হেনা। শুনে সোমশেখর হাসতে হাসতে বিষম খেয়েছিল। আরে ওরা তো মহিলা। তা হোক, মহিলা হলেই বুঝি মাথা কিনেছে? পান খেতে খেতে ঘরে ঢুকে পা ছড়িয়ে বসবে, গায়ে পড়ে গল্প করবে, বিচ্ছিরি লাগে। দক্ষিণের বড় বারান্দায় একটু বসতে গেলাম। তোমাদের ব্রজরাজ ঝাড়ন দিয়ে উদয় হলেন ঝপাঝপ সব ঝাড়তে।
অস্বস্তি লাগে না? সেই অস্বস্তি লাগার ফলশ্রুতি এই বেডরুম অ্যাটাচড কাচ ঘেরা বারান্দা। ইচ্ছে হলে বড় বড় জানলাগুলো খুলে দাও, হাওয়ায় উড়িয়ে নিয়ে যাবে। ঝড় বৃষ্টির কালে বন্ধ করে বাইরের দৃশ্য উপভোগ করবে, করো। এখানে পাতা সোফা, সেটি একেবারে নতুন, তাই অতি আধুনিক ডিজাইনের। এপাশে ওপাশে 2-4খানা হালকা বেতের চেয়ার ছড়ানো আছে, সেও হালের। সোমশেখর বলে গিন্নির নিজের বারান্দা। গিন্নিটা অবশ্য আড়ালে বলে। বউকে সোমশেখর গিন্নি আখ্যা দিচ্ছে, এটা কানে গেলে মধু মালতী দেবী সেদিনের মতো অন্নজল ত্যাগ করবেন। দ্বিতীয় পরিচ্ছেদ। ব্রজরাজ ঘরে ঘরে আলো জ্বেলে দিয়ে গেল। কেরোসিনের আলো, পলকাটা কাচের ডুম বসানো। কোনোটাকে দেওয়ালের হুকে ঝুলিয়ে দিল, কোনোটাকে টেবিলে বসালো, কোনোটাকে বা আলো বসাবার স্পেশাল টুলে। সঙ্গে সঙ্গে দেয়ালে দেয়ালে সুইচও টিপে দিয়ে গেল। বেশ কিছুদিন হলো বিজলি বাতি আনিয়েছে সোমশেখর অনেক খরচা করে, কিন্তু ব্রজরাজ নিজের ডিউটি ত্যাগ করবে না। ব্রজরাজ ফর্সা ধবধবে ধুতি মেরোজাই পরে কোঁচাটি পাট করে পেটে গুঁজে সারাদিন বাড়ির আসবাব ঝেড়ে বেড়ায়, আর সন্ধ্যা হলে আলো জ্বালে। এর বেশি আর কিছুও পারে না, কেউ প্রত্যাশাও করে না। শশীশেখরের আমলের লোক, বয়স তো হলো অনেকটা। সুইচ টিপে যে আলো, তাকে ও গেরস্তের কল্যাণকর সন্ধ্যাদ্বীপ বলতে রাজি না, চিরাচরিতটাই করে যাবে। ঘরে ঘরে এইসব কেরোসিনের আলো বিজলি বাতির পায়ের কাছে ম্রিয়মান মুখে বসে থাকে, কিন্তু শশীশেখরের ঘরে এদের দুজনেরই প্রবেশাধিকার নেই। শশীশেখর তার ঘরের এখনো মোমবাতি বসানো ঝাড় লণ্ঠন বহাল রেখেছেন, তাই মহলটি যেন প্রাচীন প্রাসাদের গড়ন পিটন সাজসজ্জা সব কিছুর একটি নমুনা খণ্ড। অনেক জায়গায় বদল হয়েছে, এখানে হয়নি। এই নমুনাটি হচ্ছে ব্রিটিশ আমলের বোলবোলাইয়ের যুগে, যখন ফ্যাশন বলতে বিলিতি আনাই বোঝাতো। পয়সাওয়ালা লোকেরা, রাজরাজারা, জমিদাররা নিখুঁত বিলিতি আনার নমুনা হতে পারলে জীবন সার্থক মনে করতেন। সে নমুনা নির্ভেজাল। সেখানে কাঠ গ্লাসের কারুকার্যমণ্ডিত ফ্লাওয়ার ভাসের সঙ্গে বাঁকুড়ার ঘোড়ার সহাবস্থান দেখা যেত না। টেবিলের খানা লাগিয়ে হাতে করে ভাত খাওয়া কেউ কল্পনাও করতে পারত না। শশীশেখর সেখান থেকে এক চুলও নড়তে রাজি নয়। ব্রজরাজ আলো জ্বেলে দিয়ে চলে যাবার পর সোমশেখর অলস পায়ে নিজের এলাকা থেকে বেরিয়ে শশীশেখরের ঘরে এসে ঢুকলো। ঠাকুর দালানে সন্ধ্যা দেবার পর গরজ শাড়ি পরা অবস্থায় আরও একটি কর্তব্য আছে অনুরাধার। মধুমালতীর ঘরে এসে শুধল, কাকিমা এখন শরবত দিই। অতঃপর মধুমালতীর নির্দেশ অনুযায়ী কর্তব্য নির্ধারণ। যদি না বলেন তো শরবত বানিয়ে শ্বেতপাথরের ঘটিতে ঢাকা দিয়ে রেখে 2-1টি মধুর কোমল কথা বলে যেন খেতে ভুলে যান না, এই অনুরোধ জানিয়ে ধীরে ধীরে বিদায় গ্রহণ। আর যদি দাও বলেন তো শরবত খাইয়ে হাত ধোবার জল দিয়ে ঘটিটি কোনো দাসীর জিম্মায় দিয়ে তবে বিদায় গ্রহণ। একদা এ বাড়িতে চায়ের পাট ছিল না, তখন সান্ধ্য জলপানটা ছিল মিশ্রির শরবত, এখন চায়ের অবাধ প্রবেশাধিকার। অতএব মধুমালতীও বিকেল থেকে বার কয়েক চা পান করে অতঃপর ঐতিহ্য বজায় রাখতে শরবত খান। তবে যখন খান মনে হয় মহিলার বুঝি তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছিল। মুখে চোখে সেই আকুতি, খাবার পর সেই পরিতৃপ্তির ধ্বনি। মধুমালতীর ঘর থেকে বেরিয়ে রান্নাবাড়ির দিকে গেল অনুরাধা। নিরামিষ ঘরে বামুন্দি মধুমালতীর রাতের খাবার করতে ব্যস্ত। অবশ্য বামুন্দিরও অংশ থাকবে, আর থাকবে বিধুমুখীর। তাদের কৈবর্তর ঘরে বিধবার নিরামিষ খাওয়া বাধ্যতামূলক নয়। বামুন্দিকে বকে বকে বলে, মরণ উপায় থাকতে নিরামিষ গিলে মরছে। ওদিকে রজনী কত রাম রাজত্ব করছে, কত মোগলাই বাদশাহী রাঁধছে। তুই মাগে যে কেন এখানে মরতে খেতে আসিস তা জানি না। কেন? তা সেই মাগে নিজেও হয়তো জানে না। ওর কেবল মনে পড়ে সেই মানুষটা মাছ খেতে কি ভালোই বাসত। রাত্রিরে খেতে বসে যদি শুনলো আজ মাছ নেই, নিরামিষ, তাহলে অন্ধকারে টোপ হাতে করে পুকুর ঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়তো। গামছা ছ্যাঁকা দিয়েই হোক আর খ্যাপলা জাল ফেলেই হোক, নিতেন 2টো চুনোপুটি ধরে নিয়ে এসে হাঁক দিত, কই রে খেঁদির মা, নে ধর। কিছু না পারিস একটু নুন হলুদ লঙ্কা দে, কাঁচা ঝাল চচ্চড়ি বইসে দে, গরম গরম অমর্ত্য নাগবে।
মনে পড়ে যায় বলেই রজনীর রান্নাঘরের দিক মারাতেও যায় না বিধুমুখী। গন্ধ জিনিসটা যেন স্মৃতির ঘরের বন্ধ দরজার চাবি। খট করে কখন চাবিটা খুলে পড়ে আর স্মৃতিগুলো হঠাৎ ঝাপটের হাওয়ার মতো উত্তাল হয়ে বেরিয়ে আসে, ছড়িয়ে পড়ে। অনুরাধা দেখল বামুন্দি রান্নাঘরের মধ্যে একখানা ঝকঝকে পেতলের পরাতে একতাল ধবধবে সাদা ময়দা মাখছে। ঘরের বাইরে দরজার কাছে বসে বিধুমুখী ছোট বেতের ধামিতে নিয়ে ক্যাঁচ ক্যাঁচ করে সুপুরি কাটছে। আসল লোকেরা অবশ্য কেউ পান খায় না, বাদে মধুমালতী। তাও পান সাজা হয় স্পেশাল, চিকি সুপুরি গুঁড়িয়ে, কেয়া খয়ের গুলে। অতএব এই ধামে সুপুরি কাটা হয় বিধুমুখী, বামুন্দি, সুশীলা, হেনা, রজনী কোম্পানি বাবদ। প্রথম প্রথম এদের সব কিছুতেই অবাক লাগতো অনুরাধার। ক্রমশ গা সহা হয়ে গেছে। তাই সুপুরির দিকে তাকিয়ে, আরে বাবা, এত সুপুরি কে খাবে প্রশ্ন না করে শুধু বলল, কাকিমার আলাদা সুপুরি আছে বিদুদি? আছে গো বৌদিদি, আছে। সে না থাকলে রুক্ষে থাকবি? অনুরাধা ও কথায় আর কথা বাড়ালো না, বলল, কাকিমার জন্য কি হচ্ছে বামুন্দি? যা ওনার হুকুম হয়েছে, বলে বামুন্দি হাত ঘষে ঘষে হাতে লেগে থাকা ময়দাটা আলাদা একটা পেতলের থালায় ঝাড়ে। এটা হয় অবশ্য অনুরাধার সামনে পড়ে গেলে, নচেত মাখা ময়দার উপরই এ প্রক্রিয়া চলত। অনুরাধা একদিন দেখতে পেয়ে খুব অস্থিরতা করে অন্য থালার ব্যবস্থা করেছে। ওটা ঝেড়ে বাইরে ফেলে আসবে, নচেত ঘরের মেঝে নোংরা হয়। অনুরাধার পরিষ্কার পরিষ্কার বাতিককে এরা বলে কলকাতায় ফ্যাশন, অবশ্য আড়ালে বলে মধুমালতীর প্রশ্রয়পুষ্ট আড্ডাখানায়। একটা ব্যাপার দেখেছে অনুরাধা, এরা কখনোই কোনো প্রশ্নের এক কথায় সোজা উত্তর দেবে না, দুবার তিনবারে তবে জ্ঞাতব্য বিষয় আদায় করা যাবে। অতএব বলতেই হলো অনুরাধাকে, কি রান্না করতে বলেছেন? অধিক কিছু না, শুধু আলুর দম, ছোলার ডালের কচুরি, বেগুন ভাজা আর কুমড়োর চাটনি, আর ওই ক্ষীর। কর্তার ইচ্ছেই কম্য, আমাদেরও ওই গ্যালন খেতে দিলেই শুধবে। তোদের রেখেছিস? তা ভালোই তো, কচুরি আলুর দম কি খারাপ? বলে সরে আসে অনুরাধা। এদের এই নিভৃত ক্ষেত্রে দৃষ্টি দিতে ইচ্ছে করে না অনুরাধার, কিন্তু মধুমালতী কি খাচ্ছেন না খাচ্ছেন তা অনুরাধার জানা দরকার, সেটা তার ডিউটি। প্রথম দিকে একবার মধুমালতীর হঠাৎ দারুণ পেটের অসুখ হওয়ায় ডাক্তার যখন জিজ্ঞেস করেছিল, কি খেয়েছেন কাল, অনুরাধা মাথা নেড়ে জানিয়েছিল জানে না। সেই না জানাটা ভয়ানক একটা ত্রুটির তালিকায় উঠে গিয়েছিল। স্বয়ং ডাক্তার বাবুই, যিনি নাকি সোমশেখরের জন্মাবার আগে থেকে এদের ডাক্তার, তিনি গম্ভীর হয়ে গিয়ে বলেছিলেন, এরকম কথা তোমার মুখে আশা করিনি মা, তোমরা শিক্ষিতা মেয়ে, তোমাদের তো আর সেকালের ছোট্ট বউদের মতো হাতে ধরে কর্তব্য শেখাবার কথা নয়। বিধবা গুরুজন কি খাচ্ছেন না খাচ্ছেন তার খোঁজ রাখতে হবে বই কি। অতঃপর সোমশেখরও বলেছিল, কাকিমার ওই মোসাহেব বাহিনীকে তোয়াজ করতে আদর দেখিয়ে কতগুলো বেশি টেশি খাইয়ে না দেয় দেখো। আর মোসাহেব বাহিনী বলেছিল, বৌদিদি যদি কি রাঁধা হবে না হবে বলে দেবার ভার নেয়, আমরা তো বেঁচে যাই। তা বৌদিদি সে ভার নিচ্ছে কই? তদবধি অনুরাধা ভার নিচ্ছে, অর্থাৎ খবর রাখছে। অনুরাধা যদি বলে বসে, এক বাটি ক্ষীরের সঙ্গে ছোলার ডালের কচুরি কি সহ্য হবে, তাহলে তার পরিণাম যে কোথায় গিয়ে পৌঁছবে সে অভিজ্ঞতা আছে অনুরাধার। তাই ওই খোঁজটা নিয়ে রাখে, হয়তো ভবিষ্যতে ডাক্তারকে জবাব দেবার জন্যে। অনুরাধা চলে যেতেই বামুন্দি বেজার গলায় বলে, ওপরের দেখায় যেন কিচ্ছুটি তাকিয়ে দেখে না, কিন্তু দৃষ্টিটি দিতে আসা চাই পিত্তহ। ময়দার তালের দিকে কেমন প্যাট প্যাট করে তাকিয়ে দেখছিল দেখছিস? বিধুমুখী অবশ্য দেখেনি, তবে বামুন্দির কথায় প্রতিবাদ করার সাহসও তার নেই, তাই হাই তুলে বলে, দেখনু বই কি। অতঃপর রজনী সকাশে প্রস্তাবটায় অবশ্য রজনী খুব খুশি হয় না। মোষের গাড়ির গাড়োয়ানদের জন্য ভালো রান্না রাঁধতে হবে, মামার বাড়ি এসেছে নাকি তারা? আমি জানি না বাবা, তোমাদের দাদাবাবু বললেন তাই জানিয়ে গেলাম তোমায়। দাদাবাবু তো ওই পাথর কুচিয়ে বওয়া মজুরগুলোকে অবধি পেরায় পেরায় চা ফুলুরি খাবার জন্যে আলাদা টাকা দেবে। আপনি যদি একটু শক্ত না হন বৌদি। অনুরাধা পালিয়ে আসে, এদের সঙ্গে কথা বলতে ভয় করে। আপাত মধুর সব কথা কখন যে কোথায় গিয়ে নিম ফল প্রসব করে বসবে
কে জানে। সিঁড়ি দিয়ে উঠে আসে অনুরাধা। পরবর্তী ডিউটি শশীশেখর। শশীশেখরের ঘরের আধ ভেজানো দরজার বাইরে থেকেই বর্মা চুরুটের ঘন গাঢ় ভারী ভারী গন্ধটা যেন একটা বিশেষ ব্যক্তিত্বের ঘোষণাবাহী। এই গন্ধ যেন অবহিত করিয়ে দেয়, এই ঘরের চৌকার ডিঙোবার সময় বুঝে নিয়ে ঢুকো কার ঘরে ঢুকছো। এই গন্ধের সঙ্গে সোমশেখর শৈশব অথবা জন্ম অবধিই পরিচিত, তবু যেন ওই ঘন গাঢ় ভারিত্বটা একবার তাকে সচকিত করে তোলে। তবে শশীশেখরের সে একান্ত পেয়ারের নাতি, তাই কথাবার্তায় মাই ডিয়ারি সুর ব্যবহার করতে দ্বিধা করে না। ঘরে ঢুকে দেখলো জানলার সামনে সোফায় বসে চুরুট টানছেন শশীশেখর। পরনে একটা হালকা গেরুয়া রঙের সিল্কের ঢোলা পায়জামার উপর কালো ভেলভেটের ড্রেসিং গাউন। তার কোমরে বাঁধবার বিনুনি পাকের রঙিন রেশমি দড়ির দুটো মুখ আবাঁধা অবস্থায় হাঁটুর উপর ছড়িয়ে পড়ে রয়েছে। শশীশেখরের মাথার মাঝখানে ঈষৎ টাক থাকলেও বাকি মাথাটায় যথেষ্ট চুল বিদ্যমান এবং সে চুল দিব্যে কালো কুচকুচে। গোবদাড়ি কামানো টান টান মসৃণ মুখের চেহারায় কোথাও নেই ৮০ বছর পার করার ছাপ। দাঁতের পাটিটা এত নিখুঁত আর হাসিটা এত উজ্জ্বল যে অনুমানে সন্দেহ করতে হয় বোধহয় বাঁধানো দাঁত, নচেত তার বিন্যাসে কোনো এদিক ওদিক নেই। শশীশেখরের ঘরের আসবাবপত্রে সাজসজ্জায় পর্দা, ফুলদানি, পুতুল, অ্যাস্ট্রে সব কিছুতেই একদার বিলিতিয়ানার চিহ্ন পরিস্ফুট। বিলিতি ফ্যাশনটা যে সেকালে হয়ে গেছে এটা শশীশেখরের অনুভূতির গোচরে এসে পৌঁছায়নি। তবে সুবিধে এই, শশীশেখরের ঘরে কোনো নতুন সংযোজনের প্রয়োজন হয় না। সেই যে একদা তিনি তার ঘরটিকে এই বিশ্ব মাঝে যেখানে যা সাজে গোছের করে সাজিয়ে ফেলেছিলেন, সেই ব্যবস্থাপনা অবিকল অনড় হয়ে আছে। তাদের শুধু ঝাড়া হয়, নাড়া হয় না। কবে যেন সোমশেখর বলেছিল, পিয়ানোটা এদিকের দেওয়ালে সরিয়ে এনে রাখলে এখানে একটা ডিভান বসানো যায় দাদু, তুমি বেশ আলবোলা হাতে নিয়ে তার উপর বসে। শশীশেখরের এই সদৃশ বিরাট ঘরটার জিনিসপত্র এমনই ঠাসা যে সোমশেখর দাদুকে একটা ডানলোপিলোর ডিভান উপহার দেবার ইচ্ছেই ওই সরানোর কথাটা না ভেবে পারেনি। কিন্তু শশীশেখর রাজি হননি। বলেছিলেন, না ভাই, তোর ঠাকুমা ওইখানে বসে ওই পিয়ানোটা বাজাতো। মুখে জানলার আলো এসে পড়তো। সেই দৃশ্যটা এখনো চোখ বুঝলেই দেখতে পাই। এই ঘরের কিছু নাড়ানো সরানোর দরকার নেই। আলবোলা আমার ওই আরাম কেদারায় শুয়ে শুয়েই বেশ টানবো। তা সে আরাম কেদারা খানিও দুর্ধর্ষ। তার চকচকে মেহগিনি পালিশ, হাতা দুখানা এত চওড়া একটা লোক তার উপরই শুয়ে পড়তে পারে। গড়গড়া আলবোলা, যেটা সাহেবিয়ানার সঙ্গে তেমন মানানসই নয়, কিন্তু ওটি শশীশেখরের একটি বিশেষ শখ। ঘরের এক কোণে উচ্চাসনে প্রতিষ্ঠিত রূপোর ফর্সি সংবলিত এবং শৌখিন মোরাদাবাদী কারুকার্যমণ্ডিত গড়গড়াটি মালিকের নবাবিয়ানার শখটিও প্রকাশ করছে। সেই ভাবের আর এক প্রকাশ মাথার উপর দোদুল্যমান ঝাড়লণ্ঠন। তার সব আলোগুলো জেলে বসে চুরুট টানছেন শশীশেখর। সোমশেখর ঢুকেই খোলা গলায় বলে উঠল, কি ঠাকুরদা, একেবারে যে ধূম্র লোক সৃষ্টি করে বসে আছো। শশীশেখর চুরুটটা হাতে ধরে বললেন, ধূম্রলোকের মধ্য দিয়ে পরলোকের সঙ্গে যোগাযোগের পথ আবিষ্কারের চেষ্টা করছি। আচ্ছা, আপাতত এই মহৎ চেষ্টাটি ছেড়ে একটু ইহলোকের দিকে দৃষ্টিপাত করুন তো প্রভু। যে কাগজপত্রগুলো এনে দিয়ে গিয়েছিলাম দেখা হয়েছে? সেরেছে। আজই দরকার ছিল নাকি? আজ আর কখন? কাল কাল দরকার হবে। ঠিক আছে, দেখে রাখবো। কি রাত্রে? না না, রাত্রে আর কষ্ট করে করার দরকার নেই, সকালেই হবে। শশীশেখর বললেন, কষ্ট করে করার দরকার নেই? কষ্ট না করে করলে আপত্তি নেই তো? কষ্ট তো হবেই। না রে সোম, রাত্রে কাজ করতেই আমি সুবিধে পাই, মনটা ছড়িয়ে থাকে না। তোদের ঠাকুমা রাগ করে বলতো, তোমায় বোধহয় উল্টো ভগবান গড়েছে, আর সব লোকের থেকে সব উল্টো। সোমশেখর মনে মনে হাসে। যে কোনো প্রসঙ্গেই শশীশেখর সোমশেখরদের ঠাকুমাকে এনে ফেলবেন। ঠিক আছে, তবে তাই করো, সইগুলোও করে রেখো। শশীশেখর আবার হাতির চুরুটটা মুখে তুলে ঘরকে ভারাক্রান্ত করেছিলেন। আবার নামিয়ে বললেন,
কাগজে সেই অ্যাডভার্টিসমেন্টটা পাঠানো হয়েছে? হ্যাঁ নিশ্চয়ই, পরশুই চলে গেছে, আগামীকাল বেরোতে পারে। একদিনের জন্য দিয়েছ? না না, পরপর 3 দিনের জন্য বলা হয়েছে, তারপর কদিন অপেক্ষা করে দেখা হোক কি রেসপন্স পাওয়া যায়। মাইনের কথা কিছু উল্লেখ করেছো নাকি? জিজ্ঞেস করলেন শশীশেখর। সোমশেখর বলল, না, তুমি যেমন বলেছ ইচ্ছুক ব্যক্তি নিজের দাবি জানিয়ে আবেদন করুন, তাই লেখা হয়েছে। শশীশেখর একটু খাড়া হয়ে বসে বললেন, শুধু বাংলায় দিয়েছ নাকি? সোমশেখর বলল, না না, স্টেটমেন্ট, হিন্দুস্তান স্ট্যান্ডার্ড আর আনন্দবাজার, 3টেতেই। শশীশেখর আবার কিছুক্ষণ ধূম্রলোক সৃষ্টি করে চুরুটটার ধ্বংসাবশেষটুকু অ্যাস্ট্রেই নিক্ষেপ করে বললেন, আচ্ছা সোম, তোর কি মনে হয় এভাবে এখানে এসে থেকে কাজটা কেউ করতে রাজি হবে? সোমশেখর মৃদু হেসে বলে, রাজি হবার দাওয়াই তো তুমি কবলাচ্ছ ঠাকুরদা। ও দাওয়াইয়ের প্রভাবে লোকে 1-2 মাস কবরের মধ্যে মাটি চাপাইতে দিয়ে বসে থাকতেও রাজি হতে পারে। শশীশেখর বললেন, সবটাই অবশ্য আমার ছেলে মানুষই, তবে মনে যখন হয়েছে করে ফেলাই ভালো। সোমশেখর বলল, ছেলে মানুষই কেন? একটা ভালো জিনিসই তো হবে। শশীশেখর কিছু বলার আগে এই সময় অনুরাধা ঘরে এসে ঢুকলো। অনুরাধার শাড়ির জরির পাড়টা ঝাড় লণ্ঠনের আলোয় ঝিকিয়ে উঠল, ঝিকমিকিয়ে উঠল তার কর্ণাভরণ গলার হার। শশীশেখর বলে উঠলেন, এতক্ষণে এই বিরোহী হতভাগ্যকে মনে পড়ল মহারানী? অনুরাধা বলল, বিরোহী কোথায়, আপনি তো দাদু সর্বদাই ওই ছবিটির দিকে তাকিয়ে তাকিয়ে মিলনানন্দে বিভোর হয়ে থাকেন। সঙ্গে সঙ্গেই শশীশেখরের চোখ সেই ছবিটির দিকেই চলে গেল। সোমশেখরেরও। চওড়া সোনালি ফ্রেমে ঘেরা সুধা হাসিনী দেবীর বৃহৎ অয়েল পেন্টিং, পাশ ফেরা মুখ, পিয়ানো বাজানোয় রতমূর্তি, সাহেব আর্টিস্ট দিয়ে আঁকানো। মুখের গড়ন হয়তো নিখুঁত নয়, অন্তত পরমা সুন্দরী বলা যাবে না, কিন্তু মুখে একটি আশ্চর্য দীপ্তি, যেন ভিতর থেকে উদ্ভাসিত হয়ে ছড়িয়ে পড়া একটা সুষমাময় আলো। কিসের এই দীপ্তি? প্রেমের, আনন্দের, সুরের, সুষমার? তাকিয়ে দেখলে কিছুক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছে করে। শশীশেখর সোমশেখরের দিকে তাকিয়ে একটু হেসে বললেন, তোর এই বউটা বেজায় ফাজিল, বুঝলি? সেই তো। সোমশেখর দুষ্টু হাসি হেসে বলল, ওইটি আছে শুধু, আর তো কোনো কর্মে নেই। আর কোনো কর্মে নেই? অনুরাধা রাগ দেখিয়ে বলে, দেখছেন দাদু কি অপমান, যখন তখন এই রকম অপমান, আপনার সামনে পর্যন্ত। শশীশেখর বললেন, এই শালা, খবরদার আমার সামনে আমার দ্বিতীয় পক্ষকে এভাবে ইনসাল্ট করবি না। সোমশেখর চোরা হাসি হেসে বলল, আমি হচ্ছি সত্যসন্ধ ব্যক্তি, তোমার দ্বিতীয় পক্ষ কি আমার প্রথম পক্ষ? এসব ভেবে সত্য ছেড়ে মিথ্যার আশ্রয় নিতে পারবো না। কর্মদক্ষতা কি দেখাতে পারলে? এই 7-7টা বছর সময় পেয়েও ঠাকুরদার বইখানার ব্যবস্থা করতে পেরে উঠলে? শুনেছিলাম তো বিএ পাস, সব বাজে ভাঁওতা। বিএ পাস? অনুরাধা লাল লাল মুখে বলে উঠল, দাদু দেখছেন দেখছেন, উনি নাকি সত্য ছেড়ে মিথ্যা কইবেন না। পাস করতে দেওয়া হয়েছিল আমায়, 2 মাস মাত্র বাকি, সেখানেই খতম। শুভক্ষণ যেন একেবারে চিরদিনের মতো পালিয়ে যাচ্ছিল, পঞ্জিকায় আর দিন মিলত না। শশীশেখর এই মধুর কলহ উপভোগ করতে করতে মৃদু হেসে বলেন, তা যদি বলিস ভাই, সত্যিই মিলত না। যে মাহেন্দ্রক্ষণে শুভদৃষ্টি হবার কথা, ঠিক সেইটাই যে হওয়া চাই, অমনি চাই। অনুরাধা বলে, দাদু আপনি এত সাহেব হয়েও এইসব সেকেলে সেকেলে সংস্কারের মতো কথা বলেন যে বড়। শশীশেখর বললেন, কিছু কিছু ব্যাপার থাকে রে দিদি, সেটা সেকালে কাল সর্বকালে, এইসব সংস্কার হচ্ছে সেই সর্বকালের। সোমশেখর বলল, তাহলে ঠাকুরদা তুমি হারলে। এ অভাগা চারি চোখের এই ক্ষণটি তাহলে মোটেই ঠিক ছিল না, ওর সঙ্গে আমার তো আদায় কাঁচকলা। শশীশেখর ঝেড়ে উঠে বসে দরাজ গলায় বলে উঠলেন, সেইটাই তো আসল মিল রে শালা। জল নিচু তো জল নিচু, জল উঁচু তো জল উঁচু, এটা আবার মিল নাকি? তোদের ঠাকুমার সঙ্গে তো আমার অহরহই ঝগড়া চলতো, মেমের কাছে পিয়ানো বাজানো শিখতে হবে, মরে গেলেও না। আবার সেই মেম একদিন অ্যাবসেন্ট হলে তার বাড়িতে খবর নিতে লোক পাঠাচ্ছে।
সাহেব আর্টিস্টের সামনে বসে বসে ছবি আঁকাতে পারবো না। আবার সেই ছবি দেখে এত মোহিত বলে কিনা আমি এত সুন্দরী নাকি। তুমি ওই সাহেবটিকে বেশি টাকা দিয়ে অধিক সুন্দরী করে আঁকিয়েছো। সেই ছবি আমার পায়ের সামনে নামিয়ে রেখে বলল, এই দেখো, আমি তোমার প্রিয়সীর ছবি উপহার দিলাম। আমার অসাক্ষাতে এর সঙ্গে ভালোবাসা করুন। আপনি তাহলে তার কথা রাখছেন? বলল অনুরাধা হেসে। তাই হয়তো, তাই। শশীশেখর অন্যমনস্ক গলায় বলেন, তবে আমিও সেই সাহেবকে বলেছিলাম, সাহেব, আমার মিসেস কি সত্যিই এত সুন্দরী? জবাব দিয়েছিল, মিস্টার সমাদ্দার, আমরা আর্টিস্ট, আমরা ভেতরের সৌন্দর্য অবলোকন করতে পারি, ভেতরের আলোক দেখতে পাই। সোমশেখর একটা চাপা হাসির আভাস অনুভব করে। সোমশেখর অতএব খোলা হাসি হেসে বলে, তার মানে লোকটা ঠাকুমার প্রেমে পড়ে গিয়েছিল। শশীশেখর হাসেন না, তার কথায় তামাশার সুরও নেই। বললেন, তা হতে পারে, আমারও মনে হয়েছে এক সময়, কিন্তু যদি হয় সে এক আলাদা জিনিস, স্বর্গীয় জিনিস, তাতে কোনো মলিনতা ছিল না। অতীতে নিমজ্জিত 40 বছর আগে হাওয়া হয়ে যাওয়া প্রিয়সীর প্রেমে নিমগ্ন এই অবাস্তব বৃদ্ধের গাড্ডায় আর কতক্ষণ থাকা যায়? অনুরাধা উসখুস করছিল, হঠাৎ প্রসঙ্গ পরিবর্তন করার পথ পেল। বলল, দাদু, কই আপনার সত্যভূষণ তো আজ ঠাকুমার মালাটা নিয়ে এলো না? শশীশেখর শান্তভাবে বললেন, এনেছে ভাই, দিয়েও গেছে, তোদের অপেক্ষায় আছি। অপেক্ষা থাকতেই হয়েছে। বেটে ব্রজরাজ টুলে উঠে উঠে উঁচু দেওয়ালের ছবি টবি সাফা করে বেড়ায় বটে, কিন্তু ব্রজরাজকে দিয়ে তো আর সুধা হাসিনী দেবীর গলায় মালা পরানো যায় না। আর সোমশেখরের তো টুল লাগে না, ওর দৈর্ঘ্যতে ঠাকুমা প্রায় নাগালেই ধরা দেন। পাটা একটু উঁচু করে বুড়ো আঙুলে ভর দিয়ে হাত বাড়ালেই হলো। অনুরাধা বলল, কই, কোথায়? আমার মাথার বালিশটা উল্টে দেখো। অনুরাধা এগিয়ে গিয়ে শশীশেখরের মাথার বালিশটা উল্টালো। সঙ্গে সঙ্গে একটা টুকটুকে লাল মখমলের কেশ যেন হেসে উঠল। আস্তে কেশটা সামনে এনে খুলল। চোখ ঝলসে গেল। কেশ এর মধ্যে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে সাজিয়ে রাখা লম্বা একটা সোনার মপচেন, তার কেন্দ্রস্থলে মস্ত 3 কোণা একটা জড়োয়ার লকেট। লকেটে গাঁথা হিরে পান্না আর চুনির পলকাটা দানাগুলো থেকে আলো ঠিকরে উঠল। পালিশ করিয়ে আনিয়েছে বুঝি? অনুরাধা বলল মুগ্ধ চোখে তাকিয়ে। শশীশেখর বললেন, পালিশ তো করবেই, রিপেয়ার করলেই পালিশ করে দেবে। দে ভাই সোম, ঠাকুমার গলায় মালাটা পরিয়ে দে। এত কাছে থেকে দেখা হয় না বড় একটা। অনুরাধা নিরীক্ষণ করে দেখে বলে, যাই বলুন দাদু, গিন্নিটি আপনার খুবই শৌখিন ছিলেন। বাবা, মপচেনের চেনটার মধ্যে যে এত কারুকার্য, তা তো লক্ষ্য করিনি কোনোদিন। সোমশেখর বলল, উঁচুতে থাকে তো। চেনের দানাগুলির প্রত্যেকটি খুদে খুদে এক একটি আধ ফোঁটা চাপার কলি, উঁচু থেকে বোঝা যেত না, নতুন পালিশে ঝকমক করছে। হ্যামিল্টনের দোকান থেকে করিয়ে দিয়েছিলাম। শশীশেখর আবার স্মৃতির অতলে তলাতে শুরু করেন। চোখে সেই বহুযুগের ওপারের ছায়া। তোদের ঠাকুমা নিজে একে ডিজাইন বুঝিয়ে দিয়েছিলেন। একবার কলকাতায় একটা পার্টিতে স্বয়ং লাটগিন্নি এমন উচ্ছ্বসিত হয়ে প্রশংসা করেছিলেন যে পরে বুদ্ধি করে হ্যামিল্টনের ওখানে অর্ডার দিয়ে অবিকল আর একটা বানিয়ে দোকান থেকেই পাঠিয়ে দেবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। প্রেরিকা জনৈকা ভক্ত মহিলা বলে। সোমশেখর বলে, বলো কি ঠাকুরদা, এই গল্প তো কোনোদিন শুনিনি। জীবনে কটা গল্পই বা তোরা শুনেছিস ভাই? কত শত গল্প জমে আছে ভেতরে, কথা উথলে উথলে উঠে আসে। তোদের ঠাকুমাকে মানুষ করে তোলার পেছনে যে কত গল্প। ভারী দুষ্টুমির স্বভাব ছিল। যা কিছু শেখানোর কথা উঠবে আগে বলবে করব না, বলবে আমার ভালো লাগে না। ছবি আঁকা, গান শেখা, ছুঁচের কাজ করা, লেশ বোনা, ইংরেজি কথা বলায় দুরস্ত হওয়া, সব কিছুতেই প্রথমে প্রবল আপত্তি। তারপর আবার এত মন, এত নিষ্ঠা, এত ঝোঁক যে একেবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট। শশীশেখরের কথার প্রমাণ এই পুরনো রাজবাড়ির সর্বত্র ছড়ানো আছে। দেওয়ালে দেওয়ালে ধূসর হয়ে আসা ল্যান্ডস্কেপ, এখানে সেখানে কার্পেটের ছবি, প্রকাণ্ড প্রকাণ্ড দাঁড়ানো আয়নার গায়ে লেশের ঢাকা,
বয়সের ভারে জীর্ণ মলিন হয়ে এলেও তার মুন্সিয়ানা ধরা পড়ে। তবে এসবের প্রধান অংশ ছিল সেটা হচ্ছে কলকাতার প্রাসাদে। তার সাজসজ্জা চাকচিক্য এদের দেখাতে পারেননি শশীশেখর। বড় ছেলে চন্দ্রশেখর থাকতো এখানের এই প্রাসাদে, কলিয়ারির তত্ত্বাবধান করত, মহাল দেখত, প্রজাপালন প্রজাপীড়ন সব কিছুই ছিল তার হাতে। ছোট ছেলে ইন্দুশেখর থাকতো কলকাতার বাড়িতে। 3 পুরুষের আমলের বিলেতের সঙ্গে এই রাজাদের যে আমদানি রপ্তানির ব্যবসা ছিল তার ক্ষীণ হয়ে আসা ধারাটি ধারণ করে রাখতে। সঙ্গে শশীশেখরের জামাই জীবনরতন, শালা ভগ্নিপতি দুজনে দেখাশোনা করত। শশীশেখর নিশ্চিন্ত ছিলেন। শশীশেখরের মেয়ে চারুবাসিনী বরাবরই কলকাতার ওই বাড়িতে বাস করেছে। বলতে গেলে জীবনরতন একরকম ঘর জামাই। অনেকগুলি ছেলে মেয়ে তার, রাজার হালে মানুষ হতো তারা। ইন্দুশেখরের স্ত্রী মধুমালতী কখনো কলকাতায়, কখনো এখানে, 2 মেয়ে আর 1 ছেলে নিয়ে। কিন্তু বেশিরভাগ ধনীর ঘরের যা ইতিহাস, সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটল। ইন্দুশেখরের উচ্ছৃঙ্খলতায় আর জীবনরতনের অসততায় ব্যবসা বাণিজ্যের লাটে তুলে দিল। আর দেখা গেল তলে তলে নিজেরাই তারা নিজেদের পায়ের তলার মাটি খুঁড়ে গহর বানিয়েছে। শশীশেখরের সই জাল করে কলকাতার বাড়িঘর যাবতীয় সম্পত্তি সব বেচে বেচে নিঃশেষ করে বসে আছে। জামাইকে বহিষ্কার করা যায়, ছেলেকে যায় না। ছেলের সংসারটাকে অন্তত নয়। মধুমালতীকে অতএব এখানে এসে স্থিতি হতে হলো বিশ্বের বিরক্তি বিরাগ আর অভিযোগ নিয়ে। সেই তিক্ততার গরল অনেকখানিটা পান করতে হয়েছে সোমশেখরের মা নিরুপমাকে। তবে সবই ঝপাঝপ বিলুপ্তির পথে এগিয়ে গেল। ইন্দুশেখর অনাচার অত্যাচারের শিকার হয়ে মারা গেল কলকাতার এক নার্সিংহোমে। নিরুপমা মারা গেল কাশিতে বাপের বাড়িতে কদিনের জন্য বেড়াতে গিয়ে। রইলেন 2টো সংসারের 2খানা ভাঙা টুকরো, চন্দ্রশেখর আর মধুমালতী, আর গোটা 4 বালক বালিকা। চন্দ্রশেখরের একমাত্র ছেলে সোমশেখর, মধুমালতীর ছেলে জ্যোতিশেখর আর 2 মেয়ে ইলা নীলা। কিন্তু সুধাহাসিনী, তিনি তো কবেই বিদায় নিয়েছিলেন এই শোভা সম্পদময়ী পৃথিবী থেকে। তখন তো ছেলেদের বিয়েই হয়নি। চন্দ্রশেখর ছিলেন শক্ত ধরনের মানুষ। ছোট ভাইয়ের অবিমিশ্রকারিতায় যে বিপুল ক্ষতি ঘটে গিয়েছিল তার পূরণার্থে উঠে পড়ে লেগে পড়লেন। ঠাকুরদার আমলের কলিয়ারি, চা বাগান, চুনাপাথর আর পাথরকুচির ব্যবসার উন্নতিকল্পে। কিন্তু চন্দ্রশেখরই বা রইলেন কই? চা বাগান দেখতে আসামের জঙ্গল অঞ্চল থেকে কালাজোর ধরিয়ে শেষ হয়েছিলেন। অতএব রইলেন শশীশেখর, আর রইল কিছু অপবণ্ড। হ্যাঁ, শশীশেখর রইলেন, আশ্চর্য রকমের রইলেন তার এই ঘর আর ঘরণীটির স্মৃতির সম্ভার নিয়ে, অবিচল, অনভিভূত। সংসারে যা কিছু ঘটনা ঘটে চলেছে সবই যেন তার বাইরের জগতের। তিনি যেন এই চলমান ঘটনাধারার দর্শক মাত্র। শশীশেখরের জগৎ এক অলৌকিক মন্ত্র মায়ায় বিশেষ একটি কালখণ্ড এর মধ্যে আবদ্ধ হয়ে আছে, যে কালখণ্ডের মধ্যে শুধু তিনি আর সুধাহাসিনী, যেখানে শশীশেখর নামের একটা অস্তিত্ব তার নিজের দুরন্ত ঘোড়াটার মতোই টক বগিয়ে ছুটে চলেছে আর একটা শান্ত গভীর অথচ দৃঢ় অস্তিত্বকে বহন করে। এই কালখণ্ডকে ধরে রেখেছে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের কেষ্টবিষ্টু সব সাহেব শুভ। যদি কারোর ছবি এখনো টাঙানো আছে শশীশেখরের দেওয়ালে পিতৃপুরুষদের ছবির আশেপাশে, ওই সব সাহেবদের একজনের চরিত্র কি মহৎ, কি বিশাল, একজন আবার কত ঘরোয়া, কত আপনজনের মতো। অনেক সাহেব দম্পতি শশীশেখরের এই দেহাতি রাজপ্রাসাদে 2-4 দিনের জন্য সম্মানিত অতিথি রূপে বাস করে গেছেন, প্রধানত শিকার উপলক্ষে, কখনো বা শশীশেখরের আকুতিতে। সুধাহাসিনীর নিখুঁত আপ্যায়নে মুগ্ধ হয়ে ফিরেছেন তারা। কৃতার্থমন্য শশীশেখরের পুরনো ডায়েরির খাতায় সেই সব অতিথিদের নাম, ধাম, পদমর্যাদা এবং আতিথ্য গ্রহণের তারিখ, তদানীন্তন বিশেষ বিশেষ ঘটনা, শিকার কাহিনীগুলি, তার স্থান, সমাচার ইত্যাদি লিপিবদ্ধ করা আছে। তখন যে সেই শাসক গোষ্ঠীর পায়ের তলার মাটিতে ভাঙন শুরু হয়েছে, তারা যে সেই মাটিকে আঁকড়ে ধরে রাখবার জন্যে যা নয় তাই করছে, এসব টের পাননি রাজভক্ত প্রজা এবং সাহেব ভক্ত ব্যক্তি মানুষ রাজা শশীশেখর সমাদ্দার।
যখন টের পেলেন তাদের সূর্য অস্ত গেছে, পায়ের তলার মাটি সরে গেছে, তারা বিদায় নিয়ে চলে যাচ্ছে, ভয়ঙ্কর একটা অসহায়তা বোধ করেছিলেন। বিশ্বাস করতে অনেক দিন লেগেছিল এই চলে যাওয়ার ঘটনাটা স্থায়ী সত্যি। যখন বিশ্বাস করতে বাধ্য হলেন তখন ওই ঘটনাটাকে একটা দুর্ঘটনা ছাড়া আর কিছু ভাবতে পারলেন না। দুর্ঘটনা ছাড়া আর কি? যে ঘটনার ফলে 14 পুরুষের অর্জিত সম্পদ হঠাৎ শূন্যের অঙ্কে পরিণত হয়ে যায়, যাতে চিরকালের অধিকারের মশাল এক ফুঁয়ে নিভে গিয়ে মিথ্যে হয়ে যায়, তাকে কি শুভ ঘটনা বলতে হবে? যে খেতাব একদিন গৌরবের দীপ্তিতে ভাস্বর ছিল, সেই রাজা খেতাব নাকি ব্যঙ্গচিহ্নের মতো হাস্যকর হয়ে গেছে? এই অপরিচিত জগতের খোলা রাস্তায় এসে দাঁড়ানোর বাসনা রইল না শশীশেখরের। শশীশেখর বরং একটা ঐতিহাসিক নাটকের দৃশ্যের মধ্যে আশ্রয় নেবেন। সেই দৃশ্য সংবলিত মঞ্চে খুঁটির ব্রজরাজ আর রজনী, যারা রাজা বাহাদুর ছাড়া আর কিছু বলে না। মালাটা ছবির গলায় দুলিয়ে দিল সোমশেখর, তারপর একটু হেসে বলল, ছবির গলায় ফুলের মালাই দোলে, রত্নহার পরানোর ব্যাপারে তুমি বোধহয় ঠাকুরদা এক মেয়ে বা দ্বিতীয়ং আর কখনো দেখেছ কোথাও? শশীশেখর জবাব দিলেন না। শশীশেখর তখন সেই সদ্য পালিশ করা মালাটা পরিয়ে দেওয়া ছবিখানার দিকে বিহল দৃষ্টিতে তাকিয়ে আছেন। অনুরাধাও ঘাড় তুলে দেখছিল, বলল, সত্যি অপূর্ব। আচ্ছা, এই মালাটা পরেই ওই পোর্ট্রেটটা আঁকা হয়েছিল না? গলায় বুকে 3-4 প্যাঁচ ঘুরিয়ে লম্বা হয়ে এই লকেটটাই দুলছে মনে হচ্ছে। শশীশেখর হাসলেন, বললেন, এতদিনে চোখ পড়ল? ঠিক তাই। সাহেবের সামনে বসে ছবি তুলবার প্রস্তাবে তো যথারীতি প্রথমেই বেঁকে বসলো, তারপর খোসামধ্যে ভিজিয়ে যদি বা নরম করে আনলাম, কিছুতেই রানী রানীর সেজে বসবে না। মুকুট তো নয়, কতগুলো গহনা পর্যন্ত নয়, বলে কি না ওই রকম জবরজং সাজ সেজে মানুষ পিয়ানো বাজাতে বসে। বেনারসি শাড়ি, মুক্তোর সাতনড়ি, জড়োয়ার নেকলেস, হীরের চুড়ি, ছি! ভেবে দেখো আমার অবস্থা। সাহেব আর্টিস্ট জেনেছে সে একজন রানীর পোর্ট্রেট আঁকতে এসেছে, দেখবেটা কি? আমার 100 যুক্তি মানল না। সুরের সাধিকার ছবি যদি আঁকতে হয় তো সাদাসিধে সাজ। হেসে উঠলেন শশীশেখর, বললেন, আমায় জ্বালাতন করতে বলল কি জানিস? বেশ, তাহলে ওসব পিয়ানো ফিয়ানো শখ তুলে রাখো, তোমার ঠাকুমার মতন করে আঁকাও। ওর ছবিও তো সাহেব আর্টিস্ট দিয়ে করানো। ঠাকুমার অয়েল পেন্টিংটা তোদের দেখাতে পারিনি, কলকাতার বাড়িতে থাকতো, মানে খালি গায়ে মোটা একখানা বেনারসি শাড়ি মাদুর গোটানো করে পরা, মাথায় মুকুট, গলা থেকে পা পর্যন্ত গয়না, জগদম্বার মতো বসে আছেন একখানি ভারী চেয়ারে। ছবিটা দেখেও হাসতো। তখন বলল, ওই বেশভূষায় ওই সাজে বসা, তাহলে ভাবো ওই ললিত লবঙ্গলতা ভাবা যায়? শেষ পর্যন্ত রফা হলো, ওর মতেই সাজসজ্জা। শেষ অবধি সুধাহাসিনী নাকি আক্ষেপ করে বলেছিলেন, সাধারণ হয়ে থাকার যে কি সুখ তা জীবনে কখনো জানতে পারলেম না। শশীশেখর অবশ্য এই আক্ষেপকে অমৃত বালভাসী কথা বলে উড়িয়ে দিতেন। তবে শশীশেখর সেবার বউকে নিজের মনের মতো সাজতে সুযোগ দিতে বিলিতির দোকান থেকে একজোড়া সরু সোনার বালা আর ওই লকেটদার মপ চেনটা গড়িয়ে দিলেন। মপ চেন তখন নতুন উঠেছে। সুধাহাসিনী নাকি ওই মালাটাকে অস্বাভাবিকভাবে ভালোবেসে ফেলেছিলেন, বলেছিলেন নাকি, তোমার দেওয়া উপহার তো অক্ষয় অমর হয়ে রইল সাহেবের তুলির আঁচড়ে, এটা আমি মরে গেলে চিতায় ওঠাবার সময় সঙ্গে দিও। শশীশেখর অবশ্যই সৃষ্টি ছাড়া কথাটায় কান দেননি। সুধাহাসিনী কোনো একদিন মারা যাবে, কোনো একক্ষণে তাকে চিতায় তুলতে হবে, এমন অনাসৃষ্টি কথায় কান দেবেনই বা কেন? কিন্তু সেই ভয়ঙ্কর সৃষ্টি ছাড়া কাণ্ডটা যখন সত্যিই ঘটল, অচিরেই ঘটে গেল। শশীশেখর বসে বসে দেখলেন, বিলাপ করলেন না, ছাদ থেকে লাফিয়ে পড়লেন না, বন্দুকটা বার করে নিজেকে গুলি করলেন না, বরং শান্তভাবে বললেন, ওর গলার গহনাটা যেন খুলে নেওয়া না হয়। খুলে নেওয়া হয়নি, তাই জানতেন শশীশেখর, জানতেন কোনো এক অদৃশ্য লোকে কোনো এক জ্যোতি বাতায়ন পথে ওই মালাটি গলায় দিয়ে বসে আছেন সুধাহাসিনী, শশীশেখরের অপেক্ষায়। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে পরের অংশটি নিয়ে আবার আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।